You are a hero, Mr. Surya Krishna Chakma. তো রাঙামাটি সদর থেকেও 2-3 ঘন্টা দূরে আমাদের অনেক কিছু ল্যাকিং জন্য বিকেএসপি চুজ করা হয়েছিল। ড্রিমটা কোথা থেকে উঠে আসছে? How did you start boxing? বাংলাদেশে আমরা হিরো বলতে কি বুঝি? অ্যাক্টর্স, ক্রিকেটার্স, ইনফ্লুয়েন্সার্স, সেলিব্রিটিস। কিন্তু আজকে আমাদের হিরো একটু ডিফারেন্ট। সে একটু আলাদাভাবে নিজেকে হিরো বানিয়ে নিয়েছে through sacrifice, discipline and pain. From the hills of Rangamati to international stage to becoming Bangladesh's first professional boxer, Mr. Surya Krishna Chakma. Thank you so much for coming to our show, bhai. Thank you. It's an honor to have you here, bhai. How are you? I'm good, bro. Alhamdulillah, bhai. আপনাকে এখানে পাইছি, it's a big fan moment, bhai. You are a gem of Bangladesh, bhai. আমি সবাই আপনার অ্যাকোলেজ জানেন, আপনি ইন্টারন্যাশনাল ফাইটস করেছেন। You're the first and only professional boxer of Bangladesh. You've won, you've represented Bangladesh in many countries, India, Commonwealth Games as well, and you've made our country proud. ভাইয়া, সবকিছু তো এখন you are a hero, but আপনি যখন শুরু করেন ভাই, how did you start boxing? Why? আসলে বক্সিং এর শুরুটা মূলত 2007 থেকে আমি বিকেএসপিতে ভর্তি হই। তো আমার মূলত ড্রিম ছিল হচ্ছে ফুটবলার হওয়া। আচ্ছা, ফুটবলার হতে গিয়ে আমি বক্সার হয়ে যাই মূলত। কিভাবে? আসলে বিকেএসপি যখন ট্রায়াল, এখনো মনে পড়ে, রাঙামাটিতে একটা ট্রায়াল হচ্ছিল। ট্রায়ালের সময় হচ্ছে আমি ফুটবলের জন্য ট্রায়াল দিই, কিন্তু ফুটবলের আমি টিকি নাই তখন হাইটের কারণে। দেন হচ্ছে বক্সিং এ আমি চুজ করি, কারণ বক্সিং তো চিনতাম না আগে। মার্শাল আর্টের প্রতি আমার একটু কাজ করতো, ফ্যাসিনেশন কাজ করতো। এই মার্শাল আর্ট মুভিগুলো দেখতাম, ব্রুস লি, জ্যাকি চ্যান, হ্যাঁ, এগুলো মুভিগুলো দেখে বড় হয়েছি। এবং আমি কিছুদিন ক্যারাটেও শিখছিলাম এলাকায়। তো এখান থেকে মূলত বক্সিংটা নেওয়া, মানে কৌতূহল বশত। আপনার ছোটবেলা কিরকম ছিল? আপনার কিরকম, মানে যে আপনি যে এলাকার যে বললেন, ওখানে এলাকায় কোনো জিএম বা এরকম কোনো কিছু ছিল? না, আমাদের আসলে আমি তো রাঙামাটি সদর থেকেও 2-3 ঘন্টা দূরে আমার এলাকা, জুরাছড়ি উপজেলা। জুরাছড়ি উপজেলা তো রাঙামাটি থেকে অনেক দূরে? হ্যাঁ, রাঙামাটি থেকে 2-3 ঘন্টায় লাগে। আপনার হচ্ছে বোটে যেতে হ্যাঁ, এটা গাড়িও যায় না? না, গাড়ি যাওয়া যায় না ওখানে। ও বাপ রে বাপ। তো ওখান থেকে আসলে ওখানে পরিবেশ তো, জিম তো অকল্পনীয়। এখানে রাঙামাটি সদরে এখনো জিম আছে মাত্র 3টা। যদি এখন জুরাছড়ি তো ওটা কোনো জিমই ছিল না। আচ্ছা, ওখান থেকে আসলে ওখানে পরিবেশটার জন্য আমি মনে করি লাকি। মানে যে এনভায়রনমেন্ট, আমার বাড়িটাই ছিল হচ্ছে মাঠের পাশে মূলত। আর আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড হচ্ছে বাবারা হচ্ছে, বাবা মামা সবাই হচ্ছে স্পোর্টসম্যান ছিলেন। তো ভাই, আপনি এত দূরে, তাহলে বিকেএসপিতে যখন ট্রায়াল দিতে আসছেন তখন ওই দিন কি রাঙামাটি শহরে আসছেন? হ্যাঁ, রাঙামাটি, জি। বাপরে বাপ, বোটে করে আসছেন, ট্রায়াল দিয়েছেন, দেন বক্সিং সেম ডে তে কি বক্সিং এর ট্রায়াল করছিলেন? হ্যাঁ, ওখানে প্রথমে শুরুতে বাদ হয়ে গেছে যেহেতু ফুটবলে, তখন সেম ডে তে বক্সিং এর ট্রায়াল দিই। যখন ফুটবলে বাদ হয়েছেন তখন কি রকম লাগছিল? তখন আসলে কিরকম বলতে, আমি তো অ্যাজ ইউজুয়াল হচ্ছে বিকেএসপিতে হচ্ছে আমি শুনেছিলাম হচ্ছে আমার এক দুঃসম্পর্কীয় মামার কাছ থেকে বিকেএসপি সম্পর্কে। আমাকে পরিবার থেকে দেখেছিল যে খেলাধুলাও করি, আবার লেখাপড়াও করা যাবে এখানে। এই ক্ষেত্রে এই জন্য বিকেএসপি চুজ করা হয়েছিল আর কি। Wow, yes, absolutely. And যখন আপনি যখন ছোট থেকে বড় হচ্ছেন রাঙামাটিতে, obviously তখন ওখানে অনেক ইনফরমেশনের ল্যাক, অনেক কিছু, মানে এখানে যেরকম ইন্টারনেট, ওখানে ইন্টারনেট অনেক পরে আসছে, টিভি, মোবাইলও ইন্টারনেট অনেক পরে মোবাইলের ইন্টারনেট অনেক পরে আসছে। সো যখন আপনি ফুটবলার হতে চেয়েছেন, তখন আপনি যে ড্রিমটা কি ছিল, ড্রিমটা কোথা থেকে উঠে আসছে? ড্রিমটা মূলত আমাদের হচ্ছে বলেছিলাম না, ওই যে বাড়ির পাশে মাঠ ছিল। তো আমি দেখতাম ছোটবেলায় হচ্ছে আমাদের এলাকায় ভিত্তিক তো ওই ফুটবলই জনপ্রিয় ছিল। আসলে অন্য যে আদার স্পোর্টস, ক্রিকেটও তেমন জনপ্রিয় না আমাদের এখানে, ফুটবলটা বেশি জনপ্রিয়। তো এই জন্য ভাবতাম, মানে ম্যাক্সিমাম যেহেতু এটাই খেলতেছি, এটাই ভালো লাগতেছে, মনে করতাম এই ফুটবলারই হবো। আদার্সও কিছু দেখার সুযোগ নাই, যে বক্সিং, মার্শাল আর্ট গুলো তো মুভিতে দেখতাম, কিন্তু এরকম যে এই যে মার্শাল আর্ট গুলো তো ইন্টারন্যাশনাল স্টেজে ফাইট করে, এটাই জানতাম না আমি। ওকে, তো যখন আপনি ফার্স্ট আপনার ফুটবল না হলো, দেন বক্সিং হলো, বক্সিং তখন আপনার বিকেএসপি তে বক্সিং এর জার্নিটা কিরকম ছিল? জার্নিটা 2007-এ যখন ভর্তির চান্স পাই, তখন তো একবারে সম্পূর্ণ নতুন গেম ছিল, কৌতূহল বশত। তবে আমার হচ্ছে এটা মানে অ্যাডাপ্ট করতে অনেক সময় লেগে গেছে, 2-3 বছর। হ্যাঁ, আমি মানে শুরুতে যেহেতু একবারে কিছু জানি না, বেসিক থেকে শুরু করে আমার 2-3 বছর লাগছে শুধু বেসিকটা ডেভেলপ করতে। 2-3 বছর লেগেছে বেসিকটা ডেভেলপ করতে? আপনি এত হার্ড ওয়ার্ক, ডেডিকেশন শিখেছেন, এন্ড দেন ইউ আর আ প্রফেশনাল বক্সার।
জি একটা প্রফেশনাল বক্সার হইতে হলে কি কি করতে হয় একটু আমাকে একটু বলেন, যাতে আমি মানুষকে বুঝাতে পারি। ইটস নট ইজি। প্রফেশনাল বক্সিং আসলে যারা ম্যাক্সিমাম প্রফেশনাল বক্সার দেখবেন আপনার একটা লং জার্নি থাকে। ম্যাক্সিমাম প্রফেশনাল বক্সার ফাইটার দেখবেন মিনিমাম, আমার তো 17 ইয়ার 17 বছর আমার জার্নি এই বক্সিংটাতে। এর চেয়েও বেশি আছে, 20 বছর 30 বছর ফাইট করতেছে, ওর পুরো জীবনটাই ফাইট করতেছে। তো একজন প্রফেশনাল বক্সার হতে হলে অবশ্যই হচ্ছে তার মানে বলতে হবে যে ছোটবেলা থেকে শুরু করলে ভালো, যে ইনিশিয়াল যে শুরু করবে হুট করে বক্সার হয়ে যাবে এরকম না। যে আসলে যেহেতু আমাদের দেশে এরকম সুযোগও নাই, বাইরের দেশে হলে ঠিক আছে যে 3-4 বছর ট্রেনিং করে আপনি হচ্ছে ভালো লেভেলে যেতে পারবেন, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি হচ্ছে 2-3 বছরে কিছু করতে পারবেন। মিনিমাম আপনার ব্যাকগ্রাউন্ডে 5-6-10 বছর থাকতে হবে, কিন্তু তাও আবার ভালো কোচের তত্ত্বাবধানে। যদি খারাপ কোচের কাছে ট্রেনিং করে তাহলে তো সম্ভব না আসলে বক্সিং। এটা কি তার মানে কি আপনার এর জন্য মনে হয় যে বাংলাদেশ বক্সিং এই জন্য আমাদের বাংলাদেশের বক্সার্সরা, আপনি নিজেও যেহেতু আপনি অনেকবার এটা নিয়ে ফেলছেন যে আমরা অনেক পিছিয়ে আছি, আমরা অনেক ল্যাকিংস আছে আমাদের সিস্টেমসে, আমাদের ফাইটার্সরা আরো ভালো করতে পারতো? অবভিয়াসলি, কারণ হচ্ছে আমি মনে করি আমাদের অনেক কিছু ল্যাকিং আছে। যে আমাদের কোচিং থেকে শুরু করে আমাদের যে একটা ফাইটারদের নিয়ে যে একটা দীর্ঘ পরিকল্পনা করবো ওরকম কিন্তু নাই। যে আমরা এই গোলে আগাবো, এই প্লেয়ারকে আমি অলিম্পিক খেলাবো, বা এই প্লেয়ারকে আমি প্রফেশনাল ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন বানাবো, এরকম টার্গেট কোনো কোচেরও নাই বা কোনো অর্গানাইজেশনেরও নাই। এটা নাই আর কি, দেশে এই কালচারটা নাই, ছিল না, এখন আছে। আমাদের জুলকান ইনডোর এরিনাতে আমাদের গোল ছিল। আমাদের বক্সিং কোচ অরবিন্দ লালওয়ানি, সে সিঙ্গাপুর থেকে এসেছে, সিঙ্গাপুর নিজস্ব বক্সিং কোচ জিম আছে, অ্যান্ড হি ইজ এ মেম্বার অফ WBC। সো সে আমাদের জিমে আমাদের জুলখানে এসেছে টু ব্রিং আপ দ্য এন্টায়ার স্পোর্টস সিস্টেম। পুরো বাংলাদেশের যে বক্সিং কালচারটা, বক্সিং ফাইটিং, কমব্যাট ফাইটিং কালচারটাকে আমরা উপরে উঠাবো। ফাইটার্সদেরকে ইন্টারন্যাশনালি পাঠানো, ফাইটার্সদেরকে স্পন্সর করা, ফাইটার্সদেরকে জুলখানে এনে তাদেরকে দিয়ে আপনার ট্রেনিং করানো, প্রপার কোচ করানো, ট্রেনিং ক্যাম্প করানো থেকে শুরু করে এভরিথিং। যেটা আপনি আমাকে একদিন আমার বলছেন যে আপনার ড্রিম, যে ট্রেনিং ক্যাম্প করা, স্পন্সর ট্রেনিং ক্যাম্প, যে আসবে, খাবে, ঘুমাবে, ট্রেন করবে, রিকভার করবে, ফাইটের জন্য রেডি হবে, যেটা বিদেশে হয়, যেটা নর্মালিতেই আজ পর্যন্ত বাংলাদেশে হয়ে আসেনি। সেই জিনিসটা আমরা করতেছি। এই জন্য আমি বললাম যে ছিল, এখন আমরা আনতেছি, এটা আমরা শুরু করতে যেতেছি। দ্যাটস আমাদের মেজর গোল। তো ছোটবেলায় যখন আপনি অবভিয়াসলি যখন আপনি বিকেএসপিতে জয়েন করলেন, বক্সিং শুরু করলেন, আপনার কাছে সবচেয়ে বেশি বাধামন্দক বা সবচেয়ে বেশি ব্যারিয়ার কি লেগেছে বক্সিং এর ক্ষেত্রে? বক্সিং এর ব্যারিয়ার বলতে আসলে কি, এই সোশ্যালি নাকি ইকোনমিক্যালি নাকি সবকিছু? আসলে ব্যারিয়ার বলতে আমি যেহেতু একটা ফিজিক্যালি একটা ব্যারিয়ার আছে, এটা আসলে বক্সার হতে হলে অনেক কিছু আপনার অ্যাডাপ্ট করতে হবে, ফিজিক্যালি স্ট্রং হতে হবে। হুট করে তো সম্ভব না এটা, তো ডে বাই ডে একটা ডিসিপ্লিনের মাধ্যমে এটা সম্ভব। যে আসলে আমি তো বিকেএসপিতে ছিলাম, আমাদের রুটিন ছিল হচ্ছে রেগুলার সকাল বিকাল ট্রেনিং করা। মর্নিং 7টার সময় ট্রেনিং, 6টা বাজে উঠে ট্রেনিং এ যাও, আবার সেম শিডিউল হচ্ছে বিকালে 3:30টার ভিতরে ট্রেনিং এ যাও, আবার ওর ভিতরে আবার ক্লাস থাকে, ক্লাস থাকে। সো এই ডিসিপ্লিনের মধ্যে যাওয়ার কারণে হচ্ছে একটু ইয়েটা হয়েছে আর কি। আদার ব্যারিয়ার হচ্ছে আমাদের হচ্ছে যে ক্যারিয়ার নিয়ে যে ভয়, বক্সিং এর ক্যারিয়ার আসলে সবাই বলতো বক্সিং খেলে কি হবে। বিকেএসপি শুরুতে গিয়ে আমি যখন টিচারদের কাছে শুনতাম তখন মনে মনে একটু খারাপ লাগতো। তখন আবার খারাপ লাগাটা আবার অন্য দিক দিয়ে পুষায় নিলাম যে লেখাপড়া করি, অন্তত লেখাপড়া করলে হয়তো ভালো জায়গায় যেতে পারবো। ইয়েস, আপনি এই একটা জিনিস আপনি বক্সিং এর থ্রুতে যে আর বিকেএসপি থ্রুতে আপনি যেটা বলতেছেন যে আপনি ডিসিপ্লিন শিখেছেন, ইউ আর এবল টু, আপনি পড়াশোনা কন্টিনিউ করতে পেরেছেন, এন্ড আপনি বক্সিং পারসিউ করতে পেরেছেন অ্যাজ ওয়েল, যেটা থ্রুতে আজকে আপনি মাশাআল্লাহ আপনি খুব ভালো একটা জবও আছে, ইউ আর নোন ইন্টারন্যাশনালি, আপনি দেশ বিদেশে ফাইট করতেছেন, আপনি যেখানে আপনি এখন নিজস্ব জিমও আছে, রাইট? জিমের নামটা কি? রাঙামাটি কমব্যাট ফিটনেস জিম। রাঙামাটি কমব্যাট ফিটনেস জিম। ভাইরা আমাদের এখানে ফিটনেস কম্পিটিশন হয়ে যাবে ইনশাআল্লাহ ফিউচারে। বাট কেমন লাগছিল ভাই আপনি যখন নিজে জিমটা খুলতে পারছেন? আসলে এটা আমার বলবো, আমি লাভের জন্য খুলি নাই, আমি চেয়েছিলাম হচ্ছে একটা জেনারেশন রাঙামাটিতে। আমি এটা খুবই ফিল করেছি, রাঙামাটি না 3 পার্বত্য জেলা এখনো নাই, বা আমি ধীরে ধীরে করার প্ল্যান করতেছি। এটা আমার আগে থেকে প্ল্যান ছিল যে আমি যাতে আমি যেটা পাই নাই আমি যাতে ওটা দিতে পারি, একটা ভালো জেনারেশন যদি উঠতে পারে, একটা ফিটনেস জেনারেশন, একটা ভালো জেনারেশনে একটা ভালো কমিউনিটি বিল্ড করতে পারবে, ভালো
দেশকে ভালো কিছু দিতে পারবে, মেন্টালি স্ট্রং থাকবে, আমি মনে করি। 100%, এটা 100% ট্রু। আপনার কমিউনিটি, আপনার আশপাশের মানুষজনের, আপনার আশেপাশে 5টা মানুষের অ্যাভারেজ হলো আপনি। আমি যদি ফাইটার্সদের সাথে মিশি, আর এটা আমি নিজেও একটা ফাইটার হয়ে যাবো। আমি যদি বডি বিল্ডার্সের সাথে মিশি, গোল জিমের, তাহলে আমি বডি বিল্ডারের মতো হয়ে যাবো বলতে গেলে। ভাই এখন when was the last time যখন আপনি স্টেজে উঠে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছেন? আমি এই ডিসেম্বরের 9 তারিখ একটা চায়নার কিডং এ একটা ফাইট ছিল, তখন খেলা হয় আর কি। তখন খেলা হয়, তখন এভরি টাইম যখন আপনি বাংলাদেশের নাম নিয়ে যখন স্টেজে উঠেন ভাই, অবভিয়াসলি বাংলাদেশের দেশের আমাদের যেহেতু বক্সিং অত পপুলার না, বাট বাংলাদেশে অনেক মানুষজন দেখে, আপনাকে ফলো করেন, আমি করি, এন্ড ইউ রিপ্রেজেন্টিং বাংলাদেশ, যখন বলে ফ্রম বাংলাদেশ, আপনার কেমন লাগে? আসলে এবারের ফাইটটা ছিল ভিন্ন। আর এবারে হচ্ছে কারণ প্রফেশনাল বক্সিং এ কিন্তু সহজে ন্যাশনাল অ্যান্থেম দেয় না, মানে একমাত্র মেইন ইভেন্ট ছাড়া আর বেল্টের ফাইট ছাড়া। এবার আমার ফাইটটা হয়েছিল বেল্টের ফাইট। যদিও আমি খেলাটা লস করি, কিন্তু আমার যখন হচ্ছে বেল্টের ফাইট লাস্ট একবার মেইন ইভেন্ট WBC ইস্ট এশিয়া চ্যাম্পিয়নশিপ ফাইট, এটার জন্য আমার জন্য খুবই ভালো অপরচুনিটি ছিল। তো ভালো লাগার বিষয়টা হচ্ছে ওই সময় যখন ন্যাশনাল অ্যান্থেমটা বাজে, আমার এত ভালো লাগছে। আমার মানে ওই সময় মানে রিং এর ভিতরে একটা আলাদা একটা ইন্সপিরেশন কাজ করছে, মানে ন্যাশনাল অ্যান্থেমটা শোনার পর আলাদা একটা মানে আবেগতাড়িত হয় না মানুষ। অ্যাবসলিউটলি মনের মধ্যে যার নার্ভাসনেস, ভয় যা ছিল নিমিশেই। আর আমার যথেষ্ট কনফিডেন্স ছিল, মানে ফাইটটা জিততে পারতাম, কিন্তু আসলে আমি ইমোশন দিয়ে আসলে কিছু হয় না। যে আমি ঠিক আছে দেশকে ভালোবাসি বা আমার ভালো লাগতেছে, কিন্তু আমার ল্যাকিং কি ছিল এগুলো আমি হয়তো জানি। আমার কোনো হচ্ছে ট্রেনিং ছিল না, 1 মাসের কম টাইমে আমি হচ্ছে এই ফাইটটা নিই। তো আমি ম্যাক্সিমাম টাইম হচ্ছে থাইল্যান্ডে গিয়ে ট্রেনিং করি, 2 মাস মিনিমাম 1 মাস ট্রেনিং করি, কিন্তু এবারে এত কম সময়ে আমি হচ্ছে এই অফারটা পেয়েছিলাম। তো এটা আসলে এখন তো থাইল্যান্ডে ভিসা পেতে 2 মাস লাগে, আসলে এটা তো আরেকটা ঝামেলা। তো এই জন্য আমি আর থাইল্যান্ডে যেতে পারি নাই। আমি নিজে এলাকায় ট্রেনিং করেছি, জাস্ট হচ্ছে আমার রিস্ক নিছি আর কি এই ফাইটের জন্য। তারপরে আমার হচ্ছে সবচেয়ে ভালো লাগছে হচ্ছে আমার জন্য ন্যাশনাল অ্যান্থেমটা বাজছে এবার। Absolutely, and you must be so proud. আমরা এটা আসলে আমাদের জন্য প্রাউড যে আপনি যখন every time you go to an international stage। আর এবার তো আরেকটা বিষয়, মানে ওই ওখানে 10,000 দর্শক ছিল। 10,000? হ্যাঁ, ওখানে হচ্ছে কিডং এ আমাদের পুরা ওই শহরে আমাদের বিলবোর্ডে পুরা আমাদের ওই ইয়ে করে দেখাচ্ছিল, তাই না, স্ক্রিনে। আচ্ছা, তো আমার যখন ফাইট হয়, ওরা তো যেহেতু হোস্ট কান্ট্রি, ওরা আমাদের চিল করতেছিল। 10 রাউন্ডে খেলা ছিল আমার। ফার্স্ট 3 রাউন্ড পুরা চুপ চায়নারা, যেহেতু মানে আমি ইজিলি বিট করতেছি। তো লাস্ট 4 রাউন্ডে গিয়ে আমার নিজের মিস্টেকের জন্য আমি ইয়েটা খাই, ধরাটা খাই। মানে বক্সিং এ তো আপনি মাইক্রো সেকেন্ড মিস করলে আপনি এটা কি ধরতে, ইফ ইউ ডোন্ট মাইন্ড মি সেইং, আস্ক। আমি জাস্ট হচ্ছে আমি 3 অলরেডি আমার প্রমোটারকে বলছে যে তোমার ফাইটটা তো উইনিং হচ্ছে। হ্যাঁ, তো 4th রাউন্ডে গিয়ে আমার হচ্ছে ওই রাইট হ্যান্ডটা আমি সচরাচর ওভাবে মারা উচিত হয় নাই। আমি বেশি ওভার কনফিডেন্স হয়ে গেছিলাম যে ওটা হচ্ছে ওভাবে থ্রু করছি। রাইট হ্যান্ড হচ্ছে মারতে হয়, এভাবে মারার সময় একটু ব্যান হলে ভালো। আমি ওটা না হয় আমি এভাবে মারছি, এটা মানে তুলতেছি আর এখানে লাগছে। আল্লাহ, আপনি পুরো গার্ড নেওয়া দিচ্ছেন। এটা হচ্ছে মিস্টেক হয়ে গেছে। এটা হচ্ছে কারণ ওভার কনফিডেন্স একটা আছে না, প্লাস ট্রেনিং এরও একটু ল্যাকিং ছিল, এটা বলা যায়। তো এটা তো ট্রেনিং এ যদি করতে পারতাম বা ভালো অপোনেন্টের সাথে, যেহেতু আমি থাইল্যান্ডে গিয়ে ট্রেনিং করলে কিন্তু ভালো অপোনেন্ট, আমার চেয়ে বেটার ফাইটারদের সাথে স্পায়ারিং করি। মুয়াই থাই ফাইটারদের সাথে না, রাশিয়ান ফাইটার আছে আমার ফ্রেন্ড, কিউবান ফাইটার আছে। তাই? হ্যাঁ, ওদের সাথে আপনি হচ্ছে কন্ডিশনিং ফাইট করলে, আর আমি সবার সাথে আমার থেকে বেশি 5-10 কেজি বেশি উপরে ফাইটারের সাথে ফাইট করি। আচ্ছা, ফর এক্সপেরিয়েন্স এন্ড নলেজ এন্ড এভরিথিং। ওকে ওয়াও ভাই, আমি যদি ওখানে করতে পারতাম ইজিলি হয়তো বা বিটও করতে পারতাম, ওই বেলটা হয়তো বা আমি নিয়ে আসতে পারতাম দেশের জন্য।